যখন আমি জানতে পারলাম যে আমার হবু বর খুব বেশি হ্যান্ডসাম, তখন আমি হতবাক হয়ে গেলাম। কেননা ওই যে কথায় বলে না, এখন শ্যাম স্বামী আর মিষ্টি তরমুজ ভাগ্যবান লোকেরাই পায়। আমি তো আনন্দে ছিলাম যে আমার হবু বর সত্যিই খুব সুন্দর, হ্যান্ডসাম, সাহসী আর বড় লোক ছিল। শুনেছিলাম তার কারো সাথে খুব গন্ডগোল হয়েছিল এবং সে তাকে এমন পিটান পিটিয়েছিল যে পুরো শহর তাকিয়ে দেখছিল। ভিডিও তৈরি হয়েছিল আর তার সেই ভিডিও ওয়েবসাইটে ছাড়া হয়েছিল আর লোকজন ভালো ভালো কমেন্টও করেছিল। তার মানে আমার বিয়ে একজন খুব নামকরা, সুন্দর, হ্যান্ডসাম আর সাহসী মানুষের সাথে হতে যাচ্ছে। ওর নাম নির্মল, নামও কত সুন্দর। আমি খুব খুশি ছিলাম। আমিও কারো থেকে কম ছিলাম না। আমি খুব বেশি লাবণ্যময়ী আর সুন্দরী ছিলাম। আমাদের দুজনের জন্য খুব সুন্দর হয়েছিল। বরং এখনো যদি দেখা যায় আমি বেশি সুন্দরী। যাই হোক, বিয়ের জোগাড় যন্ত্র তো হতে লাগলো আর আমার বিয়ে হয়ে গেল। যখন আমি স্বামীর বাড়িতে এলাম তখন তারা আমাকে এত সুন্দরভাবে আপ্যায়ন করলো যে পুরো শহর তাকিয়ে দেখলো। আমাদের বিয়ে শহরের বড় বিয়ের মধ্যে একটা। সবাই জানতো যে মা ইন্ডাস্ট্রিজের মালিকের বিয়ে হচ্ছে। আমরা খুব খুশি ছিলাম। কিন্তু হয়তো আমাদের খুশির দিকে কারো নজর লেগে যায়, আর এরকম বড় বড় বিয়েতে কারো না কারো নজর লেগেই যায়, আর অবশ্যই কিছু খারাপ হয়ে যায়। কিন্তু আমি এটা জানতাম না যে আমার ক্ষেত্রে এত তাড়াতাড়ি হয়ে যাবে আর সেটা এত খারাপ হবে। এখনই আমার স্বামী ঘরে আসবে না, এখনো অনেকগুলো নিয়মকানুন বাকি আছে। যাই হোক, অনেক রাতে আমার স্বামী আমার ঘরে আসতে চলেছে এই খবর আমি পেয়েছিলাম। আমাকে আবার সাজানো হলো। আমার যে মেকআপ খারাপ হয়ে গিয়েছিল সেগুলো আবার ঠিক করা হলো। এরপর আমার স্বামী যখন আমার ঘরে এলো তখন তার হাবভাব কিছুটা অদ্ভুত ছিল। আমি ভাবলাম এরা বড় লোক, তাই হয়তো নেশায় আছে। কিন্তু সে বলল যে ও মদে হাত অবধি লাগায় না, কেননা ও নিজের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সতর্ক। ও বারবার কাশছিল, কখনো নিজের মুখের উপরে হাত রাখতো, কখনো পেটের উপরে। ও বলতে লাগলো আমাকে এত মিষ্টি খাইয়ে দিয়েছে যে মনে হচ্ছে আমার পেট খারাপ হয়ে যাবে। আমি এই কথা শুনে হেসে দিলাম। সবে মাত্র সে আমার হাত ধরেছিল, তখনই হঠাৎ করে তার বমি হয়ে গেল আর সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি খুব টেনশনে পড়ে তাড়াতাড়ি করে লোকজনকে ডেকে নিলাম। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমাকে তার সাথে যেতে দিল না, কিন্তু জানা গেল যে রাস্তাতেই ওর শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার এমন কথা শুনিয়েছিল যে আমাদের সবার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি নিজের ঘরে বসে অপেক্ষা করছিলাম। জানি না আমার স্বামীর শরীর কিভাবে খারাপ হয়ে গেল। সবকিছুই খুব অদ্ভুত ছিল। লোকে বলে বাসর রাতের পরের দিন নববধূ হাসপাতালে যায়, কিন্তু এখানে তো আমার স্বামী বাসর রাতেই হাসপাতালে চলে গেল। এরা সবাই শিক্ষিত, বুদ্ধিমান লোক এবং ধনী, এই কারণে উল্টাপাল্টা কোনো কথা বলছিল না। কিন্তু কি জানি, হয়তো মনে মনে ভাবছে আমি হয়তো কিছু করে দিয়েছি। কিন্তু ডাক্তার যখন আমাদেরকে বললেন যে ওকে বিষ দেওয়া হয়েছে, তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি কিভাবে নিজের স্বামীকে বিষ দিতে পারি, আমার উপরে কারো সন্দেহ ছিল না, আর আমি এরকম করিনি। কিন্তু কেউ তো এটা করেছিল। যাই হোক, যেই করুক না কেন, সে বাঁচতে পারবে না। আমরা তাকে বলে ধরে নেবই। এখন সবাই আমার স্বামীর জীবনের প্রার্থনা করছিল, আর আমি বুঝে গেলাম যে আমার উপরে কারো নজর লেগে গেছে। এখন আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করলাম যে কোনোভাবে আমার স্বামী বেঁচে যাক। কিন্তু আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেল। তাকে এত বেশি বিষ দেওয়া হয়েছিল যে ওর শরীরের সমস্ত জরুরি অঙ্গ ফেল হয়েছিল, আর শেষ মুহূর্তেও কিছু বলার সুযোগ পাইনি। আমার হাতে এখনো বিয়ের মেহেন্দি লেগেছিল, চোখে স্বপ্ন ছিল, হৃদয়ে আশা ছিল, কিন্তু আমি তো কয়েক ঘন্টার মধ্যেই বিধবা হয়ে গেলাম। লোকজন আমাকে ডাইনি বলতে লাগলো, উল্টাপাল্টা কথা শোনাতে লাগলো। তারা বলতে লাগলো এই সব কিছুই আমার কারণে হয়েছে। এটা এমন একটা দুর্ঘটনা ছিল যেটা বেশিরভাগ লোকের সাথেই হয় না, আর যখন হয় তখন যে মরে যায় তার সাথে সাথে অন্যরাও মরে যায়, কেননা আশেপাশের লোকজন তাকে বাঁচতে দেয় না। আমার স্বামীর বিদায় শেষ নিয়ম পালন করা হয়েছিল। তারপরে সবাই এই কথাটা নিয়ে বসে গেল যে এই সব হলো কিভাবে। সবাই বলতে লাগলো ও তো সুস্থ অবস্থায় নিজের নববধূর ঘরে গিয়েছিল, মনে হয় নববধূ কিছু করেছে। আমার শাশুড়ি আর দেওর বলতে লাগলো হয়তো একে আমাদের কোনো শত্রু পাঠিয়েছে। এরপরে তারা সবাই মিলে এই অভিযোগ আমার উপরে লাগিয়ে দিল। আমি চিৎকার করতে থাকলাম, বোঝাতে থাকলাম, কিন্তু কিছুই করতে পারলাম না।
আমার মাও আমার জন্য কিছুই করতে পারেনি। আমার বাবা এই দুনিয়াতে নেই, আর আমার মা একা বেচারি কি করতে পারতো। যদি আমার মা কোনো বড় পদে থাকতো বা বড় লক্ষ্য হতো, তবুও হয়তো আমাকে বাঁচাতে পারতো, কেননা এদের হাত অনেক লম্বা ছিল। আর আমার মা তো একজন সাধারণ মহিলা, যে স্কুল মাস্টারি করে নিজের সমস্ত মেয়ে বিয়ে দিয়েছিল। আর তিনি এই ব্যাপারটা নিয়ে খুশি ছিলেন যে তার একটা মেয়ে এত ভালো পরিবারে গিয়েছে, ও বাকি বোনদের খেয়াল রাখবে। কিন্তু আমার সংসার ভেঙে গেছে। এখন আমি জেলে চলে এসেছি। যখন জেলে ঢুকলাম, তখন সমস্ত কয়েদি আমাকে অদ্ভুত নজরে দেখতে লাগলো আর গালমন্দ করতে লাগলো। একটা মহিলা আমার কাছে এসেই আমার চুলের মুঠি ধরে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। সে বলল, আমরা সবাই কোনো না কোনো খারাপ কাজ করে এসেছি, কিন্তু নিজের স্বামীকে বাসর রাতে বিষ দেওয়ার ভয়ানক অপরাধ করেনি। তুই এত সুন্দরী, মনে হয় তোর অন্য কারো সাথে চক্কর আছে, তাই তুই নিজের প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে মেরে ফেলেছিস। আমি বললাম, আমি এরকম কিছুই করিনি। সবাই আমাকে না, শুধু হত্যাকারী বরং চরিত্রহীন বলতে লাগলো। আর এই কথা শুধু জেলের ভিতরে নয়, বরং বাইরেও একই ধরনের কথা হচ্ছিল। এখন আমার জীবন তছনছ হয়ে গেছে। যতক্ষণ না লোকেরা অন্য কোনো কাজ পেত, তারা আমাকে নিয়ে সমালোচনা করত। সবাই বলতো যে এই মেয়েটার মনে হয় অন্য কারো সাথে চক্কর আছে। আমার মাকেও এসব কথা শুনতে হচ্ছিল। আমার বোনের সংসারে তাদেরও এটা নিয়ে কথা শুনতে হচ্ছিল যে তোমার বোন এত খারাপ যে নিজের স্বামীকে বিষ দিয়ে মেরে ফেলেছে। বোনেদের জীবন খুব কষ্টকর হয়ে গিয়েছিল। এদিকে আমি দিন রাত কান্না করা ছাড়া আর কিছুই করতে পারতাম না। এরপরে আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। সেই জেলে যে জেলার ছিল, সে খুব অদ্ভুত ধরনের মহিলা। জেলার দেখতে খুব লম্বা চওড়া, আর কথায় কথায় কয়েদিদের উপরে হাত ওঠাতো। কারো সামান্য একটু ভুল হলে ক্ষমা করতো না। একদিন সে আমার লক আপে এলো। আমি লক আপে একাই থাকতাম। তিনি এসে আমাকে বললেন, তোর নামই বিনা? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তুই সেই নিজের স্বামীকে মেরে এসেছে? আমি বললাম, না, আমি নিজের স্বামীকে মারিনি। আমি বললাম, না, আমি আমার স্বামীকে মারিনি। তার কোনো শত্রু তাকে বিষ দিয়েছিল। আমি তো তাকে হৃদয় থেকে নিজের জীবন সাথী জানতাম। আমি কেন এরকম করব? সে বলল, আমি তো জবানবন্দি শুনতে চাই না, আমার সাথে আমার ঘরে চলে আয়। আমি তার ঘরে গেলে তিনি আমার দিকে ধ্যান দিয়ে দেখলেন। তারপরে বললেন, তুই তো খুবই সুন্দরী। এখন তুই মেরেছিস নাকি অন্য কেউ? কিন্তু সে তো মারা গেছে। এখন তুই নিজের জীবনের সাথে কি করতে চাস? আমি অবাক হয়ে গেলাম যে আমি জেলে আছি, আর উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি নিজের জীবনের সাথে কি করতে চাই। আমার জীবন তো এখন জেলেই কাটবে, আমাকে এখান থেকে কেউ বের করবে না। তারপরে আমার মাথায় একটা কথা এলো যে কখনো কখনো যাদের কেউ থাকে না, তাদের হয়ে কিছু এনজিও সংস্থা কেস লড়ে আর তাদেরকে বাঁচিয়ে দেয়। হয়তো আমার জন্য এরকম কোনো সংস্থা কেস লড়তে চাইছে। তাই আমি বললাম, আমি এখান থেকে বের হতে চাই, স্বাধীনভাবে জীবন নিয়ে বাঁচতে চাই। তিনি কিছু খাচ্ছিলেন আর আমার কথা শুনছিলেন। তিনি এমন ভাবে খাচ্ছিলেন যেমন কোনো জানোয়ার খায়। মাংসের হাত দিয়ে উঠিয়ে মুখ দিয়ে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে ব্যস্ত ছিলেন। তিনি বললেন, আর কি করতে চাও? তখন আমি বললাম, আমার মা বাড়িতে একা থাকেন, তিনি ঠিকভাবে কাজ করতে পারেন না। আমি গিয়ে তাকে সাহায্য করব, মায়ের খেয়াল রাখবো, আর সমাজে আমার বিরুদ্ধে যে সমস্ত কথা হচ্ছে সেটা ভুল প্রমাণ করব। তিনি বললেন, আচ্ছা, ধান্দা করবে? যখন তিনি এই কথা বললেন, তখন আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এরপর আমি বললাম, এর মানে কি? এটা আপনি কি ধরনের কথা বলছেন? তখন তিনি বললেন, আমি সোজা কথা সোজাভাবে বলছি। এরপর মুখ থেকে মাংসের হাড় এক সাইডে ফেলে বললেন, তুমি এত সুন্দরী, এই কাজ তোমার জন্য সবচেয়ে উপযুক্ত হবে। আমি বললাম, না, আমি ভালো ফ্যামিলির মেয়ে, এসব করতে পারবো না। তিনি বললেন, হ্যাঁ, তাই তো তুই নিজের স্বামীকে মেরে এসেছিস। আমি জোরে চিৎকার করে বললাম, আমি আমার স্বামীকে মারিনি। তখন তিনি আমার মুখে থাপ্পড় মেরে বললেন, ধান্দা করবি কিনা বল। আমি বললাম, এই সব কিছু করেন আপনি এখানে? তখন তিনি বললেন, হ্যাঁ, করি তো। যখন তোর মতো সুন্দরী কোনো মেয়ে আসে তখন করতে হয়, না হলে তো এখানে সব নোংরা পাগলি বুড়ি কয়েদি থাকে, যাদের দিকে কেউ ফিরেও তাকায় না। ওদেরকে দিয়ে হাবিজাবি কাজ করানোই যায়, অন্য কিছু না। কিন্তু তোর মতো সুন্দরী যে মাঝে মধ্যে আসে,
সরকার থেকে আমাদের যা বেতন দেয় সেই বেতন দিয়ে আমাদের 10 দিনের খরচ ওপার হয় না, তাই এখান থেকে জোগাড় করতে হয়। বেবি, এটাই দুনিয়া। আমি বললাম, না, আমি এমন কোনো কাজ করব না। তিনি বললেন, ঠিক আছে, তোর মতামত জানতে চাইছিলাম। যদি তুই ভালোভাবে মেনে নিস তাহলে জিনিসটা কিছুটা সোজা হতো। এখন যখন তুই ভালোভাবে মানছিস না, তখন আমরা তোকে দিয়ে জবরদস্তি করিয়ে নেব। এই কথা শুনে আমার এমন ভয় হলো যেন আমি আমার মৃত্যু দেখে নিলাম। আমি বললাম, জবরদস্তি করিয়ে নেব মানে কি? এরপর তিনি বললেন, তাহলে আর কি করব হুজুর? এরপর তিনি 2টা মহিলাকে ডাকলেন, যারা আমাকে জোর করে কোথাও নিয়ে যেতে লাগলো। আমি বুঝতে পারছি না এইসব কি হচ্ছে আমার সাথে। তারা আমাকে একটা সেলের মধ্যে আটকে রেখে চলে গেল। কিন্তু এটা সেই সেল নয় যেখানে আমি আগে থাকতাম। এটা একটা ছোট্ট সেল। ভাবলাম, চলো, ইজ্জত নষ্ট হওয়ার চেয়ে ভালো আমি কয়েদি হয়ে থাকি। কিন্তু কিছু সময় পরেই সেখানে একটা লোক ঢুকে পড়লো। আমি জানতাম না এটা কে, কিন্তু মুখ দেখে পুলিশ বলে মনে হচ্ছিল, কিন্তু পুলিশ ড্রেস ছিল না। এই জেলের ভিতরে আমার সাথে সেই অত্যাচার হয়ে গেল যার ব্যাপারে আমি কখনো ভাবতেও পারিনি। আমার মাথার মধ্যে এখনো আমার স্বামীর কিছু মুহূর্ত ছিল। আমি ওর সাথে থাকতে চাইতাম, যদিও তার সাথে খুব বেশি হলে আমি আধা ঘন্টা ছিলাম। আমি তাকে আমার সব কিছু মেনে নিয়েছিলাম। বাসর রাতেই তার ভয়ানক মৃত্যু হয়। তারপরে আমার উপরে অভিযোগ লাগিয়ে আমাকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়। যখন মানুষ ভাবে এর থেকে খারাপ কিছু হতে পারে না, কিন্তু বাস্তবে এর থেকেও বেশি সমস্যায় তাকে ফেলে দেওয়া হয়। আমার সাথে এই সবই হচ্ছিল। আমাকে আবার আমার পুরনো ছেলে ফেলে দেওয়া হলো। এখানে নতুন একটা মহিলা এসেছিল, যে আমার অবস্থা খুব খারাপ দেখে আমাকে জিজ্ঞেস করলো, তোমার সাথে কি হয়েছে? প্রথমে তো আমি কিছুই বললাম না। তারপরে আমি তাকে সব কিছু বলে দিলাম। উনি হয়তো একজন ভালো মহিলা ছিলেন, যে অন্যদের মতো আমাকে কোনো কথা শোনাতো না। সে আমার এই খারাপ অবস্থা দেখে আমাকে বলল, এই দুনিয়াটাই এরকম। তুমি মনে করো বড় জেল থেকে বেরিয়ে তুমি ছোট জেলের মধ্যে এসে পড়েছো। তোমার মতো সুন্দরী মেয়ে, তাও যার মাথার উপরে না বাবা আছে না ভাই আছে, তার সাথে তো এর থেকেও খারাপ হতো। এখানে এসে তবুও তুমি কিছুটা বেঁচে গেছো। এখানে তবু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু যদি বাইরে থাকতে তাহলে না জানি কত জায়গায় ঘুরতে হতো। আমার এর কথাগুলো একদমই ভালো লাগলো না। ওর কথা শুনে আমি কোনো সান্ত্বনা পাচ্ছিলাম না। উল্টে ও আমার কাটা গায়ের উপর লবণ ছিটাতে লাগলো। আমি চুপচাপ বসে রইলাম। আর কি বা করতে পারি? একটা অসহায় মেয়ে কান্না ছাড়া আর কি বা করতে পারে? এখন আমার জীবন নরকে পরিণত হয়েছে। আমার জীবন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল। এসব ভেবে ভেবে আমার চোখের জল শুকাতো না। খাবার তখনই খেতাম যখন খিদের চোটে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হতো। এটাই এখন আমার জীবন। আমি এভাবে বাঁচতে চাইছিলাম না। এই জেলার আমার ইজ্জতের সাথে বারবার খেলতে লাগলো। এই সময়ে আমি ছাড়া আর কোনো সুন্দরী মেয়ে জেলের ভিতরে ছিল না। এই কারণে তার সমস্ত নজর আমার উপরেই ছিল। সে আমার উপরে অত্যাচার করত আর আমাকে দিয়ে এসব অপরাধ করাতো, কিন্তু আমাকে দিয়ে আর কোনো কাজ করাতো না। সে বলতো এর সৌন্দর্য খারাপ যেন না হয়। একদিন আমি সবজি কাটতে বসেছিলাম, তখনই আমাকে উঠিয়ে দিল আর বলল, তোমার এসব করার দরকার নেই। সে তো আমাকে রোদেও বেরোতে দিত না। আমি ভাবতাম, এ কি ধরনের মহিলা, যে কার মা কার বউ নিজের ছেলেকে কিভাবে মানুষ করে। একে জেলের সমস্ত মহিলাই অভিশাপ দিতে থাকতো। সবাই বলতো ভগবান যেন একে উপরে তুলে নেয়। আর একদিন না জানি কার অভিশাপ লেগে গেল যে সে জেলের ছাদ থেকে পড়ে গেল। সেই সময় তার আশেপাশে কেউ ছিল না। কেউ যদি দাঁড়ানো থাকতো তাহলে সেই ওকে ধাক্কা দেওয়া নিজের পরম কর্তব্য বলে মনে করত। হয়তো সে নিজেই পা পিছলে পড়ে গিয়েছে, আর এরপরে ওর চোখ হয়তো নরকে গিয়ে খুলেছে। কিন্তু আমরা খুব বেশি দিন শান্তিতে থাকতে পারলাম না, কেননা ওর পরে আর একজন খুবই শক্ত মেজাজের জেলার মহিলা এখানে এসে গেলেন। কিন্তু এই আমাকে দিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করাতো না। আমার ভালো ব্যবহার আর কম বয়সের কারণে আবার আমার কেস ওপেন করা হয়েছিল। যারা নতুন নতুন উকিল হয় তারা যাদের কেউ থাকে না সেরকম কেস খোঁজে, আর কেস জিতে তারা নিজেদের নাম কামাতে চায়। আমার ফাইলে এরকমই কোনো এক উকিলের হাত লাগে। তিনি একজন মহিলা উকিল। তিনি আমাকে সাথে নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসেন। আমি তাকে সবকিছু বলি। তিনি বলেন, এই জিনিসটা তো পাগলেও বোঝে যে যদি কোনো মেয়ের বিয়ে এত ধনী পরিবারে হয় তাহলে সে
বাসর রাতেই কেন স্বামীকে মেরে ফেলবে? বরং সে যদি তার স্ত্রী হয়ে থাকে তাহলে তার বেশি লাভ হবে। কিন্তু যখন কপালে কিছু খারাপ হওয়ার থাকে তখন এই ধরনের কথা এক সাইড হয়ে যায়। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তিনি সত্যি আমাকে সাহায্য করেন। 11 মাসের ট্রায়ালের পরে আমি জেল থেকে মুক্তি পেয়ে যাই। আমি পুরো 4-5 বছর পরে বাইরে বের হলাম। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার বয়স 18 বছরের ছিল, আর এখন 23 বছর হতে চলেছে। এখনো আমি সুন্দরী কুমারী তো ছিলাম না, কিন্তু সুন্দরী অবশ্যই ছিলাম। ভেবেছিলাম কারো বউ হয়ে বাকি জীবন ভালোভাবে কাটিয়ে দেব। আমার সঙ্গে দেখা করতে কেউ আসেনি, কিন্তু আমার মুক্তির খবর আমার বাড়ির লোকদের দেওয়া হয়েছিল। এটা সেই উকিল আমাকে বলেছিল। যাই হোক, আমি যখন বাড়িতে এলাম তখন সেখানে আমার মেজদি বসেছিল। হয়তো মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু আগে তো দেখা করতে আসতো না, কেননা ওর স্বামী খুব শক্ত টাইপের লোক, যে ওকে বাইরে আসতে যেতে দিত না। যাই হোক, আমি ওকে দেখে গলা জড়িয়ে ধরার চেষ্টা করলাম, কেননা আমি দিদিকে এতদিন পরে দেখছিলাম। কিন্তু ও আমাকে দূরে ঠেলে সরিয়ে দিল আর বলল, তুই এখানে কেন এসেছিস? তোর কারণে সমস্ত মহলের সামনে আমাদের পরিবারের এত অসম্মান হয়েছে, আর তুই কোন মুখ নিয়ে এখানে চলে এসেছিস? আমি বললাম, আমি নিজের মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। ও বলল, কোন মা? মা তো এই দুনিয়াতেই নেই, সে তো সমাজের কথা শুনে শুনেই উপরে চলে গেছে। তোর কারণে আমার ডিভোর্স হয়ে গেছে। সবাই আমাকে বলছিল যে তোর বোন নিজের স্বামীকে মেরে ফেলেছে, তুমিও নিজের স্বামীকে মেরে ফেলতে পারো। এই বাড়ি মা আমার নামে করে দিয়ে গেছে। আমি নিজের বাচ্চাদের নিয়ে এখানে থাকি, তোর জন্য এখানে কোনো জায়গা নেই, তুই এখান থেকে যেতে পারিস। ও তো আমাকে ভেতর অবধি যেতে দেননি, বাইরে থেকে সবকিছু শেষ করে দিল। আমি হতভম্ব হয়ে থেকে গেলাম। পরে জানতে পারলাম যে কোনো একজনকে ও বিয়ে করেছে, আর 2-1 দিনের মধ্যেই ওর বিয়ে। এসব আমাকে পাশের বাড়ির আন্টি বলেছিল। আমি ভাবতে থেকে গেলাম যে আমার কি অপরাধ ছিল। আমি তো শুধু এই ব্যাপারটা নিয়ে খুশি ছিলাম যে আমার বিয়ে ভালো পরিবারে হচ্ছে। আমার উপরে এত খারাপ নজর লেগে গিয়েছিল যে আমি এখন শান্তিতে বাঁচতেই পারছি না। কারো কপাল এতটা খারাপ কিভাবে হতে পারে? আমি আমার দিদিকে বলেছিলাম যে দেখ, সন্ধ্যা হতে যাচ্ছে, আমাকে এক রাতের জন্য অন্তত থাকতে দে। এটা সেই বাড়ি যেখানে আমরা সবাই একসাথে বড় হয়েছি, এই বাড়িতেই আমাদের শৈশব কেটেছে। আমরা এই বাড়ি থেকেই নববধূ হয়ে বিদায় নিয়েছিলাম। আমার সাথে এত বড় অন্যায় করিস না। আমার বোন বলল, যদি আমি তোকে এক রাতের জন্য এখানে থাকতে দেই তাহলে তোর কারণে আমার জীবন আবার নষ্ট হয়ে যাবে। আমাকে আমার স্বামী, আমার সন্তানের বাবা ছেড়ে দিয়েছে, এর থেকে খারাপ আর কি হতে পারে? এখন তুই এটা কেন চাইছিস যে আমার হবু স্বামীও আমার উপর বিরক্ত হয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে যাক? সেও খুব একটা ভালো মানুষ না, এর আরো 2জন স্ত্রী আছে, তারপরেও আমাকে বিয়ে করেছে। আমার অবস্থা তোর থেকেও খারাপ। তোর সাথে তো কেউ নেই, কিন্তু আমার সাথে 3টা জীবন জড়িয়ে আছে। দিদির চোখেও জল চলে এসে গিয়েছিল। আমার সামনে হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দে আর এখান থেকে চলে যা। আমি মাথা নিচু করে নিলাম আর বললাম, ঠিক আছে, ভগবান তোকে খুশি রাখুক। আমি তোর সাথে জেনে বুঝে কিছুই করিনি, এটা তবুও জানিস। আমি এদিক ওদিক ঘুরতে থাকলাম। যখন রাত হয়ে গেল তখন রাস্তায় বসে কাঁদতে লাগলাম। এখন আমি কোথায় যাব? হয়তো জেলের সেই মহিলা ঠিকই বলেছিল যে এই দুনিয়াটা একটা বড় জেল, আর তুমি ছোট জেলে এসে পড়েছো। সেখানে আমার সাথে আরো বেশি খারাপ হতো। এখন রাতের এই সময় আমি একা মেয়ে রাস্তায় বসে আছি। আমার মায়ের বাবার বাড়ি যেখানে, সেখানে আমার এক দিদিও আছে, আর সেটা এই গলি থেকে 2 গলির পরেই। কিন্তু আমি রাত কাটানোর জন্য সেখানে যেতে পারছি না। আমার খুব খিদে পেয়েছিল। আকাশের দিকে তাকিয়ে দেখছিলাম আর ভাবছিলাম, আমার কপাল এত খারাপ কেন? এই সবই ভাবছিলাম। এমন সময় দেখলাম সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু সে হয়তো আমার দিকে দেখছিল না। সে একজন ভিখারি ছিল। আমি ভাবতে লাগলাম, আমার জীবনে কি এরকমই হবে? কেননা যদি আমাকে বেঁচে থাকতে হয় তাহলে বেঁচে থাকার জন্য কিছু না কিছু তো করতেই হবে। আমিও কি রাস্তায় ভিক্ষা করব? এটা সেই পাড়া ছিল যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। এখানে আমার বান্ধবীরা থাকতো, আত্মীয় শিক্ষকও থাকতো, দোকানদাররাও আমাকে চিনতো। তারা যখন আমাকে ভিক্ষা করতে দেখবে তখন কি ভাববে? আমি এসব করতে পারবো না। তাই আমি ভেবে নিয়েছি যে আমি আত্মহত্যা করব। হয়তো আমার অনেক আগেই আত্মহত্যা করে নেওয়া উচিত ছিল। এরকম জীবনের থেকে সেটাই ভালো হবে।
এরকম ভাবে বেঁচে থেকে কি লাভ? আমার তো সেই সময় মরে যাওয়া উচিত ছিল, যখন আমার স্বামী মরে গিয়েছিল। তার সাথে আমারও লাশ বের হলে আমার উপরে এত অত্যাচার হতো না। এই কথাটা আমি আগে কেন ভাবিনি? কিন্তু এখন যখন আমার মাথায় এই কথাটা এসেছে, তখন এটার উপরে আমাকে ধ্যান দিতে হবে। আমি ভেবে নিয়েছি যে আমি আত্মহত্যা করব, এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। এসবই ভাবছিলাম, তখনই খুব অদ্ভুত একটা কাণ্ড হলো। সেটা এত অদ্ভুত যে আমি আশাও করিনি। আমার মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। যখন পিছন ফিরে দেখলাম, তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। কেননা সেই ভিখারি আমার পিছনে দাঁড়িয়ে, যে কিছুক্ষণ আগেই আমার সামনে ছিল। আমি ভয়ে সরে গেলাম। তারপরে বললাম, কে তুমি, আর আমার কাছে কি চাও? সে বলল যে আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। এই পাড়াতে ভিক্ষা করতে করতে অনেক বছর কেটে গেছে। তার গলার আওয়াজ যুবকের মতো মনে হচ্ছিল, কিন্তু মুখ বুড়ো মানুষের মতো। আমি বললাম, কি চাই তোমার, যে আমার এত কাছে এসে পড়েছো? সে বলতে লাগলো, তোমাকে বিয়ে করতে চাই। তার মুখে এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা, তুমি আমার ব্যাপারে সব জানো, তাই আমার অসহায়ত্বের সুযোগ নিতে চাইছো? তুমি জানো আমার কতটা দুর্নাম আছে? আমাকে লোকেরা অপয়া বলে, এমনকি আমাকে হত্যাকারীও মনে করে। আমি জেল খেটে এসেছি, আমার এই দুনিয়াতে কেউ নেই, তাই তুমি আমাকে বিয়ে করতে চাইছো? সে বলল, তুমি যাই ভাবো না কেন, কিন্তু তুমি এটা নিশ্চিত জানো যে এখন কেউ যদি তোমাকে বিয়ে না করে, তাহলে তোমার জীবনের সাথে কি হবে? আমি চুপ হয়ে গেলাম, কেননা কথা তো সে ঠিকই বলেছিল। সে আরো বলল, আমাকে বিয়ে করে নাও, এতে তোমারই লাভ হবে। আমি বললাম, আমার লাভ লোকসান নিয়ে মাথা ব্যথা নেই। আমার সাথে এত খারাপ হয়ে গেছে যে এখন কি লাভ আর কি লোকসান সেটা আমি বুঝতে চাই না। সে বলল, তাহলে ঠিক আছে, তুমি আমাকে বিয়ে করে নাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি একভাবে বসে কান্না করতে লাগলাম। আমার কপালে কি এই দিন লেখা ছিল যে আমাকে একজন ভিখারিকে বিয়ে করতে হবে? কিন্তু আমি জীবনের এমন বাস্তবতা দেখে এসেছি যে এখন আমার নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করাও অপরাধ বলে মনে হচ্ছিল। আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এই কথা শুনে সেও খুব বেশি খুশি হলো না, শুধু বলল, ঠিক আছে, তাহলে এসো আমার সাথে। আমার হাত ধরে আমাকে নিজের সাথে নিয়ে গেল। আমি তার মুখ অবধি দেখিনি, আর মুখ দেখবই বা কি করে? তার মুখে তো কেমন যেন কালিমাটি দিয়ে ল্যাপটানো ছিল। যাই হোক, আমাদের বিয়ে হয়ে গেল। আমার সামনে শুধু ম্যারেজ পেপার এসেছিল, আর আমি তাতে সাইন করে দিয়েছিলাম। তাতে কি লেখা আছে তা দেখিনি, পড়িও নি। সে বলেছিল সে আমার ব্যাপারে সব কিছু জানে, তাই আমারও কিছু বলার দরকার ছিল না। আমি শুধু একটা আশ্রয় চাই, আর দুবেলা পেট ভরে খাবার আর সম্মান চাই। এমনিতেও যা কিছু আমার সাথে হয়ে গেছে, আমাকে আর কোনো ভদ্রলোক বিয়ে করবে না। আমার সৌন্দর্য আমার জন্য বিপদ হয়ে গিয়েছিল, আর আমার কপাল তো অনেক আগে থেকেই আমাকে ধোকা দিয়েছে। আমার কপালে শুধু অপমান অসম্মান ছাড়া আর কিছুই লেখা ছিল না। কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম যখন সে আমাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এলো। এখানে একটা বিছানা ছিল, আর আশেপাশে অনেক জিনিস রাখা ছিল। আমি অবাক হয়ে ভাবছিলাম, এই ভিখারির কাছে একটা বাড়ি আর এত কিছু জিনিস কোথা থেকে এলো? যাই হোক, আমি বিছানার উপরে বসে পড়লাম। ঘরে অনেক কাপড় চোপড় রাখা ছিল। সে বলল, রেডি হয়ে নাও, তুমি যেমনই হও না কেন, আমার জন্য তুমি আমার নববধূই। আমিও মুখ ধুয়ে আসছি। আমি ভাবলাম, হ্যাঁ, এর মুখ ধোয়াটাও দরকার। আমি রেডি হয়ে বিছানার উপরে বসেছিলাম, কিন্তু যখন সে ঘরের মধ্যে প্রবেশ করলো, তখন তাকে সামনে দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা সে আর কেউ নয়, বরং আমার স্বামী। আমি তাকে দেখে হতবাক হয়ে গেলাম। বললাম, তুমি তো মরে গিয়েছিলে, এখানে এলে কিভাবে? আমার মাথা ঘুরতে লাগলো, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, তখন সে আবারও আমার পাশে বসেছিল। আমি আবারও চিৎকার করে উঠলাম। সে আমার মুখের উপরে হাত রেখে বলল যে, আমার কথা মন দিয়ে শোনো। সে বলল, আমাকে বিষ দেওয়া হয়েছিল, কিন্তু আমি বেঁচে গিয়েছিলাম। আমার সৎ মা আর সৎ ভাই বোন আমাকে মেরে ফেলার জন্য প্ল্যান করেছিল, কিন্তু আমি জানতে পেরেছিলাম যে তারা আমাকে বিষ দিয়ে মেরে ফেলবে। আমার সৎ মা বলছিল যে এ তো শেষ, এখন এই দোষ এর বইয়ের উপর চাপিয়ে দেব, আর এর সমস্ত সম্পদের মালিক আমরা হব, শুধু এর লাশটা সৎকার হয়ে যাক। তাই যখন ডাক্তার আমাকে একলা রুমে চেক করলো, তখন আমি ডাক্তারকে বলেছিলাম যে সে যেন আমাকে মৃত প্রমাণ করে।
আর আমার একটা ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমি তাকে বলেছিলাম যেভাবেই হোক আমার লাশ যেন তাদের হাতে সৎকার করতে না দেয়, সে যেন নিজের হাতে সৎকার করার দায়িত্ব নেয়। কারণ যদি তারা আমার লাশ সৎকার করে তাহলে তো আমি জীবিতই পুড়ে মরব। তাই আমার বন্ধু আমার সৎ মা এবং সৎ ভাই বোনদের বলেছিল। আমরা দুই বন্ধু প্রতিজ্ঞা করেছিলাম, যেই আগে মরি না কেন, আমি যদি আগে মরে যাই তাহলে আমার লাশ তুই একাই সৎকার করবি, কাউকে পাশে থাকতে দিবি না। আর তুই যদি আগে মরিস তাহলে আমি একাই তোর লাশ সৎকার করব, কাউকে কাছে আসতে দেব না। ডাক্তার মৃত্যু ঘোষণা করেছিল, কিন্তু ডাক্তার আমাকে চিকিৎসাও করেছিল আর আমাকে বাঁচিয়ে নিয়েছিল। আর বন্ধু চালাকি করে ঠিকঠাক ভাবে এই কাজগুলো করেছিল, তাই আমি বেঁচে গিয়েছিলাম। আর তুমিও কি আমার সৎকার করতে দেখেছিলে? আমি বললাম, না, আমাকে এমন ভাবে ঘোরানো হয়েছিল যে আমি কিছুই দেখতে পাইনি। সে বলল, আমি জেনে বুঝেই নিজেকে মৃত প্রমাণ করতে চাইছিলাম, কেননা যদি আমি বেঁচে যেতাম তাহলে তারা সবাই মিলে আবারও আমার বিরুদ্ধে চক্রান্ত করত। আমার সৎ ভাই বোন আর সৎ মা আমার সম্পত্তি হাতানোর জন্যই এই সমস্ত কিছু করেছিল। আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু ওইখান থেকে আমার বন্ধুর সাথে গিয়ে আত্মগোপন করেছিলাম। আমি তো নিজেকে বাঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার মৃত্যুর দায়ে তোমাকে দোষী করা হয়েছিল। কিন্তু আমি সেই মুহূর্তে তোমার জন্য কিছুই করতে পারছিলাম না। কিন্তু ওই বিষের কারণে 2-2.5 বছর অবধি বিছানায় পড়েছিলাম। আমি বেঁচে তো গিয়েছিলাম, কিন্তু মরার চাইতে কম না। আমার সমস্ত শরীরে প্রতিদিন এত যন্ত্রণা হতো যেন মনে হতো আমি মরে যাব। না জানি কতদিন পরে আমি সুস্থ হয়েছিলাম, কিন্তু ঠিক হওয়ার পরে আমার কাছে কিছুই ছিল না। পরে জানতে পারলাম যে তোমাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি সেই মহিলা উকিলকে পাঠিয়েছিলাম যে তোমাকে বের করার জন্য চেষ্টা করেছিল। জেল থেকে বের করতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এতদিন আমি নিজেকে আত্মগোপন করে রেখেছিলাম এই কারণে যে আমি খুব দুর্বল আর অসুস্থ ছিলাম। যে কোনো সময় সুযোগ বুঝে আমার সৎ ভাই বোনেরা আমাকে মেরে ফেলতো। আর এখন আমি শারীরিক সুস্থ এবং মানসিকভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারবো। তাই তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি এবং সেই রায়ে তাদের সকলের যাবজ্জীবন জেল হয়েছে। আজ সেই রায়ের দিন ছিল। এর আগ পর্যন্ত আমি ভিখারি সেজে থাকতাম। তারা আমার যে সমস্ত সম্পদের উপর দখল নিয়েছিল সেটা মোটামুটি পুরোটাই এখন আমার দখলে চলে এসেছে। কিন্তু এত অসুবিধা সত্ত্বেও আমি তোমার সাথে দেখা করতে পারিনি, হয়তোবা এটাই ভাগ্যে লেখা ছিল। আমি আমার স্বামীর গলা জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমার সাথে যা কিছু হয়েছে আমি তার সব কিছুই ওকে বলেছি। আমার সমস্ত কথা শুনে ওর চোখে জল চলে এসেছিল। তারপরেও আমাকে বলেছিল যে এই সব কিছুকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাও। আমরা দুজনে একসাথে থাকি আর আমরা দুজনে একে অপরকে শক্তি যোগাই। এখন আমরা স্বামী স্ত্রী অনেক সুখে আছি, দুজনে দুজনকে অনেক ভালোবাসি। এজন্য বলে স্বামী স্ত্রী দুজনের মন এক থাকলে কোনো অশুভ শক্তি তাদেরকে আলাদা করতে পারে না। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।